আসসালামু আলাইকুম, আমি মহসিন। ক্লাস নবম শ্রেণীর আজ আমি আলোচনা করব গাণিতিক সমস্যা সংক্রান্ত কিছু প্রশ্ন আছে, যেগুলো তোমাদের সেকেন্ড টার্মের যে সমস্ত চ্যাপ্টারগুলো রয়েছে, যেগুলো আলোচনা করা হয়েছিল অনলাইনের মাধ্যমে তোমরা দেখেছিলে, সেই সংক্রান্ত চ্যাপ্টারগুলো থেকে সমস্যা গাণিতিক বা অঙ্কগুলো যেগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করব। প্রথমে দেখো, মৌলের ধারণা যে চ্যাপ্টারটি রয়েছে সেখান থেকে তোমরা বের করো। এখানে কিছু অঙ্ক আছে, আমি সেগুলো অবশ্যই তোমাদেরকে জানাবো এবং তোমরা প্র্যাকটিস করবে। এই জাতীয় প্রশ্নগুলো সাধারণত আসে এবং থাকবে, ঠিক আছে? এবার তোমরা জানো যে এই যে মোল, এক মোল কথাটার মানে কি, এটা নিশ্চয়ই তোমরা পড়েছো বা জানো। যে কোনো পদার্থের এক মোল মানে ওই পদার্থের মধ্যে কি পরিমাণ সংখ্যক কণা থাকে, সেটা হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক কণা। এন সাফিক্স এ লেখা হয়, যেটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। সেটা অণু হলে অণু হবে, পরমাণু হলে পরমাণু হবে, এবং যদি ইলেকট্রন হয় তাহলে ইলেকট্রন, যদি আয়ন হয় তাহলে আয়ন হবে, ঠিক আছে? যখনই তুমি দেখবে যে এক মোল পরিমাণ কথাটা উল্লেখ আছে, তার মানে কি আছে? এত সংখ্যক কণিকা আছে। এক মোল পরিমাণ যদি কোনো পরমাণু হয় তাহলে কি এত সংখ্যক পরমাণু আছে। এক মোল পরিমাণ যদি কি হয়, অণু বোঝায়, তাহলে এত সংখ্যক অণু আছে। এক মোল পরিমাণ যদি তোমার কি বোঝায়, ইলেকট্রন বোঝায়, তাহলে এত সংখ্যক ইলেকট্রন। এক মোল পরিমাণ আয়ন বোঝালে এত সংখ্যক আয়তন। এটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আর গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে যে সমস্ত গ্যাসগুলো রয়েছে, সেই সমস্ত গ্যাসীয় পদার্থগুলোর ক্ষেত্রে আয়তনটা সবসময় কত? 22.4 লিটার এইচটিপিতে বা এনটিপিতে। এইটুকু তোমাদের একটু জানে রাখতে হবে। এবার কী টাইপের প্রশ্ন আসে দেখো, ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে 0.2 মোল, 0.2 মোল এই যে হাইড্রোজেন আছে, সে হাইড্রোজেন অণুর ভর কত? অণুর ভর বলেছে, হ্যাঁ, অণুর ভর কত? তাহলে প্রশ্ন দেখো, 0.2 মোল হাইড্রোজেন অণুর ভর। এখানে এই অণুর ভর বের করতে গেলে আমাকে কি করতে হবে? প্রথমে দেখতে হবে যে হাইড্রোজেন যে অণুটা রয়েছে, এই হাইড্রোজেন অণুটার আমরা আণবিক ভর বের করব। কি বের করব? আণবিক ভর। তোমরা দেখো, আণবিক ভর জিনিসটাকে, এটা তোমাদের বলেছিলাম যে অণুর, কোনো একটা অণুর যদি যেটা ভর নির্ণয় করব বা বের করব, সেটাকে বলা হয় আণবিক ভর, মানে অণুর ক্ষেত্রে। আর যদি পরমাণুর ক্ষেত্রে ভর বের করি, তাহলে সেটা হচ্ছে পারমাণবিক ভর। তো অণুর ক্ষেত্রে দেখো, এখানে কটা হাইড্রোজেন রয়েছে? দুটো আছে। তাহলে প্রত্যেকটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1 একক করে ধরা হয়। তার মানে হাইড্রোজেন অণুর আণবিক ভর হবে 2 × 1 সমান কত হবে? 2। যদি গ্রাম একক বলি, গ্রাম আণবিক ভর, তাহলে 2 গ্রাম হবে। গ্রামে প্রকাশ করলে যেটা আণবিক ভর হয়, সেটা হচ্ছে গ্রামের প্রকাশিত ভর। আচ্ছা, এখানে দেখো এই যে 2 বেরোলো, বা 2 গ্রাম যদি বলি আমি, এটা আণবিক ভর, গ্রাম আণবিক ভর যদি 2 বলি, তাহলে এই 2 গ্রাম মানে কিন্তু হচ্ছে আমার 1 মোল পরিমাণ হাইড্রোজেন অণুকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এটা মানে হচ্ছে কত পরিমাণ? 1 মোল পরিমাণ হাইড্রোজেন অণু। আবার বলছি, খুব সহজ। হাইড্রোজেন অণুর যা ভর বের করব, যেটা হবে সেটা হচ্ছে 1 মোল পরিমাণ অণু, এক কথায়। তাহলে হাইড্রোজেন অণুর গ্রামের প্রকাশিত ভর কত হলো? 2 গ্রাম। 2 গ্রাম মানে হচ্ছে 1 মোল পরিমাণ হাইড্রোজেন অণু, ঠিক আছে? এবার দেখো, তাহলে এবার যে আমি উল্টো দিক থেকে এবার আসি, যে 1 মোল হাইড্রোজেন অণুর ভর কত গ্রাম পেলাম আমি? 2 গ্রাম। একটু ঐকিক নামে যদি আমি এখানে ক্যালকুলেশন করি, যে 1 মোল পরিমাণ, হ্যাঁ, হাইড্রোজেন অণুর তোমার ভর বা গ্রাম আণবিক ভর লিখতে পারো, কত বেরোলো? 2 গ্রাম। সহজ। এবার দেখো 0.2 মোল আছে, তাই না? তাহলে 1 মোলে যদি 2 গ্রাম হয়, তাহলে 0.2 কি কম আছে আরও। তাহলে এখানে কি হবে? 0.2 মোল হাইড্রোজেন অণুর ভর গুণ করে দেবো আমরা 2 × 0.2 গ্রাম। আলটিমেটলি গুণ করলে দেখো, এটা দশমিক যদি তুলে দেওয়া হয়, নিচে 10 আসবে,
এটা জানো। এটা কাটুকুটু করলে এখানে আমি নিচে 5, তার মানে হচ্ছে 2/5 গ্রাম। আলটিমেটলি এটাকে তোমরা দশমিক সংখ্যায় করবে, 0.4 গ্রাম। বা এখানে সরাসরি গুণ করে দিলে হতো, আমি এখানে একটু লেন্দি করলাম। এখানে তোমরা সরাসরি যদি গুণ করে দাও যে 2 × 0.2 আলটিমেটলি 0.4 গ্রাম, তাও হবে। ঠিক আছে, এটাই সহজ, একবার এক লাইনে করে দিতে পারে, এভাবে করতে পারো, অসুবিধা নেই। তাহলে এটাও হয়ে গেল, বুঝতে পারলে? এরকম আরও কিছু অঙ্ক আছে খুব সহজ, আমি ধীরে ধীরে সহজ থেকে একটু জটিল যাব। এটা হয়ে গেল, উত্তর এইভাবে করে করবে অঙ্কগুলো। এবার ধরো আমি আয়তনের দিয়ে একটা অঙ্ক বোঝাচ্ছি, আয়তন দিয়ে। ধরো তোমাকে প্রশ্ন দিয়েছে এরকম যে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, কি আছে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এনটিপিতে আয়তন কত হবে? এনটিপিতে আয়তন কত হবে? তো এই আয়তন সংক্রান্ত কিন্তু অঙ্ক খুব সহজ। কার্বন ডাইঅক্সাইড দিয়েছে অণু, ওর কতখানি ভর দেওয়া আছে আমার 11 গ্রাম, এনটিপিতে আয়তনটা বের করবো, খুব সহজ। তাহলে দেখো প্রথমে কি বলেছিলাম, যে মৌল বা যে যৌগটা দেওয়া থাকবে তার কী বের করতে হবে আগে আমাকে? যদি অণু থাকে আণবিক ভর, যদি পরমাণু থাকে পারমাণবিক ভর বের করব। তাহলে এটা একটা কার্বন ডাইঅক্সাইড অণু আছে, এর আণবিক ভরটা আমি বের করে নেব। দেখো কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর, মানে একবারে গ্রামে প্রকাশিত করলে যেটা হবে, কার্বন আর এখানে কি কি মৌলগুলো আছে খেয়াল করবে, কার্বন আছে এবং অক্সিজেন আছে। তাহলে কার্বনের একটা কার্বনের ভর হচ্ছে 12, মানে একটা কার্বন পরমাণুর ভর হচ্ছে 12 একক, আর একটা অক্সিজেন এর ভর হচ্ছে, পরমাণুর ভর হচ্ছে 16 একক। ঠিক আছে, তাহলে কার্বন একটা আছে, তাহলে কার্বনের জন্য 12 থাকলো, যোগ দুটো অক্সিজেন আছে, তাহলে 16 × 2 হবে, তাহলে 2 × 16। বুঝতে না পারলে একটু সহজভাবে ভাববে, একটা কার্বন আছে তাহলে কার্বনের জন্য 12 ভর হলো, আর দুটো অক্সিজেন আছে তাহলে 2 × 16, মানে প্রতিটা অক্সিজেনের ভর হচ্ছে 16 একক করে। তাহলে এখানে যারা এটা গ্রাম হবে, এটা গ্রাম লিখতে হবে। 12 যোগ দেখো 16 দিয়ে 32 হলো, আলটিমেটলি 44 গ্রাম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের গ্রাম আণবিক ভর পেলাম আমি 44 গ্রাম। এবার দেখো এই যে 44 গ্রাম, এই 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড মানে কত মোল বলেছিলাম? এটাই 1 মোল। কোনো একটা মৌলের বা কোনো একটা যৌগের গ্রাম আণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর যেটা হবে ওটাই 1 মোল। তাহলে এটার গ্রাম আণবিক ভর 44 গ্রাম পেলাম, এটাই 1 মোল। তাহলে দ্যাট ইজ এটা কি 1 মোল পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস বা গ্যাস অণু। এবার 1 মোল পরিমাণ কোনো গ্যাসের এসটিপিতে বা এনটিপি, এখানে তোমার এনটিপি বলেছে, তোমরা মনে রাখবে এনটিপি বলুক আর এসটিপি বলুক আমার আয়তনটা কিন্তু একই থাকবে, অর্থাৎ আয়তনটা হচ্ছে 22.4 লিটার। এখানে আমি প্রথমে লিখেছিলাম যে কোনো পরিমাণ 1 মোল যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তার আয়তনটা কত হবে এই এনটিপিতে বা এসটিপিতে 22.4 লিটার। সেম এখানেও, তাহলে এই 40 গ্রাম মানে 1 মোল, আর 1 মোল মানে এটা কি হবে 22.4 লিটার আয়তন। এবার দেখো আমাকে কিন্তু 11 গ্রাম দিয়েছে, আর আমার কিন্তু 44 গ্রামের আয়তনটা কিন্তু 22.4, মানে 44 গ্রাম যে ওজনটা তার কিন্তু আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে একে কত, আর 11 গ্রাম দিয়েছে, তাহলে 11 গ্রামে কত হবে সেটা বের করতে হবে একটু। তাহলে দেখো এখানে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর এনটিপিতে আয়তন তোমরা একটু লিখবে সমান কত 22.4 লিটার। এটা আমরা জানি 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের এনটিপিতে আয়তন হবে কত 22.4 ডিভাইডেড বাই 44, এটা হবে ওই গ্রামে যেরকম হয়। তারপরে 11 গ্রাম রয়েছে, সিমিলারলি লেখো 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড এর এনটিপিতে আয়তন হবে
22.4 ইন্টু 11 ডিভাইডেড বাই 44 লিটার। তোমরা এগুলো খুব সিম্পলি মানে ভাগ করবে, কাটাকাটি করবে, একটু দেখবে 11 দিয়ে 40কে কাটলে নিচে অবশ্যই 4 হবে। বুঝতে পারছো এখানে 2 দিয়ে 2 হবে, আর 2 দিয়ে ভাগ করলে এখানে 11.2 হচ্ছে, তাই তো? এবার তাহলে এখানে কি দাঁড়ালো 11.2 ডিভাইডেড বাই 2। আলটিমেটলি এটাকে তোমরা একটা ভাগ করবে, বিভিন্নভাবে তোমরা ভাগ করতে পারো। উত্তর আসবে হচ্ছে 5 দুগুণ 10, 6 দুগুণ 12, তাহলে 5.6 লিটার। অসুবিধা হচ্ছে? যদি কোথাও অসুবিধা হয় সেই জায়গাটাকে তোমরা মার্ক করে তোমরা ইনফর্ম করবে, জানাবে SMS করে। আর এই ভাগগুলো তোমরা নিজের মতো করে নিতে পারো। আমি যেভাবে করেছি সেটাই যে এইভাবে করতে হবে না, তোমরা নিজের মতো করে উত্তর ঠিকঠাক হবে। তাহলে 11 গ্রাম কার্বন ডাইঅক্সাইড আয়তন কত হলো 5.6 দেখবে। এবার হচ্ছে এমন একটা অঙ্ক এবার শেখাবো যেটা হচ্ছে তোমরা একটু মনে রাখবে যে কিছু কিছু যৌগ আছে। তোমাদের আমি যখন মোল চ্যাপ্টার পড়েছিলাম তখন বলেছিলাম যে কিছু কিছু যৌগ রয়েছে তাদের কিন্তু আণবিক ভর প্রকাশ, মানে তাদের যে ভর নির্ণয় করা হয় সেটা হচ্ছে আণবিক ভর বলা হয় না, কি বলা হয়, সংকেত ভর বলে বলা হয়। অর্থাৎ যেগুলো যৌগ আয়নীয় যৌগ, যে সমস্ত যৌগ আয়নীয় যৌগ বা আয়ন দ্বারা তৈরি হয়, আয়ন মানে কি ক্যাটায়ন বা অ্যানায়ন, এই দুই ধরনের আয়ন দিয়ে তৈরি হয়, সেই সমস্ত যৌগগুলোকে বলে আয়নীয় যৌগ। সেই যৌগের ক্ষেত্রে যখন আমরা কী বের করবো, ভর বের করব, তখন সেটাকে বলা হয় সংকেত ভর বা তোমার সংকেত ওজন। সেক্ষেত্রে কিন্তু আমরা আণবিক ভর ব্যবহার করব না। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড যে যৌগ রয়েছে এই যৌগটা কিন্তু একটা আয়নীয় যৌগ। কেন আয়নীয় যৌগ? কারণ এটা হচ্ছে আয়নে কি হয়, বিভাজিত হয় Na+, আর একটা হচ্ছে Cl- আয়ন উৎপন্ন করে, মানে ক্যাটায়ন এবং অ্যানায়ন। সুতরাং এই NaCl এ যখন আমি কী বের করবো, ভর বের করবো, তখন সেটা আণবিক ভর বলবো না, কি বলবো, সংকেত ভর বা সংকেত ওজন। এবার দেখো এরকম এই সংক্রান্ত কিছু অঙ্ক আছে। কুড়ি গ্রাম NaCl কে গ্রাম সংকেত ওজনে পরিণত করো। 20 গ্রাম ওজন আছে, 20 গ্রাম NaCl বা যৌগ রয়েছে, এটাকে কি করতে হবে, গ্রাম সংকেত ওজনে পরিণত করতে হবে। সংকেত ওজনে পরিণত করো, এটা প্রশ্ন দিয়েছে। ধরো 20 গ্রাম NaCl আছে, এর গ্রাম সংকেত ওজন নির্ণয় করবো, এই যে ভাষাটা, এটা খুব সিম্পলি। এটা দেখো, তাহলে প্রথমে আমি দেখো আগে যৌগটা লিখলাম NaCl, এটা যৌগ। এই যে যৌগটা রয়েছে এই যৌগটার আমি কী বের করবো, সংকেত ভর বের করব। যৌগটা লেখা হয়েছে, এবার এই যৌগটার কী বের করবো, আমরা সংকেত ভর বের করব। দেখো সংকেত ভর কত হবে, সোডিয়াম, এগুলো একটু মনে রাখতে হবে। ধরো সোডিয়ামের ভর হচ্ছে, একটা সোডিয়াম পরমাণুর ভর হচ্ছে 23, হ্যাঁ, বা পারমাণবিক ভর। আচ্ছা ক্লোরিন, একটা ক্লোরিনের হচ্ছে 35.5। এবার কোনো কোনো বইয়ে শুধু 35 রয়েছে, তোমরা অ্যাবসোলিউটলি যেটা মান হয় 35.5 এটা নেবে। তো এখানে আমরা একটু যোগ করব, 23 যোগ 35.5 সমান 5 3 8 58.5 এত গ্রাম। ঠিক আছে, একটুখানি খেয়াল করো। তাহলে সোডিয়াম ক্লোরাইডের
সংকেত ভর হলো 58.5 গ্রাম। এটা মানে কত, কয় মোল? এটা তো 1 মোল। এটা মানে হচ্ছে 1 মোল পরিমাণ সোডিয়াম, তাই না, ক্লোরাইড, 1 মোল পরিমাণ সোডিয়াম ক্লোরাইড হলো। এবার দেখো এখানে আমরা কত গ্রাম দিয়েছে, আমাকে 20 গ্রাম দিয়েছে কিন্তু, হ্যাঁ। তাহলে দেখো 58.5 গ্রাম মানে হচ্ছে 1 মোল হলো। তাহলে 1 কত আর 20 গ্রাম মানে কত মোল হচ্ছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা দেখলাম হচ্ছে 58.5 গ্রাম NaCl মানে হচ্ছে কত মোল, 1 মোল পরিমাণ সোডিয়াম ক্লোরাইড। তাহলে 1 গ্রাম NaCl সমান 1 ডিভাইডেড বাই 58.5 মোল NaCl। 20 গ্রাম NaCl সমান 1 ইন্টু 20 ডিভাইডেড বাই 58.5 গ্রাম মোল NaCl। তার মানে দাঁড়ালো হচ্ছে 20 ডিভাইডেড বাই 58.5। এটাকে এখন যদি তোমরা ভাগ করো, এটাকে ভাগ করলে আসবে, মানটা আসবে এখানে 0. তোমরা ভাগ করবে 3419 ঠিক আছে, এত মোল NaCl। এই যে বেরোলো আমার 0.3419 মোল, এটাই কিন্তু আমার গ্রাম সংকেত ওজনে পরিণত করা হলো। এটাকে বলা হচ্ছে গ্রাম সংকেত ওজন। আবার বলছি, প্রথমে আমার সোডিয়াম ক্লোরাইডের সংকেত ভর বের করলাম, এটা এই যে বেরোলো 58.5, এটা মানে 1 মোল। এবার একটু ব্র্যাক প্রসেসে যদি আমরা আসি, দেখো যে 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইড মানে কত, 1 মোল পরিমাণ বোঝাচ্ছে, মানে এটা হচ্ছে ওর সংকেত, এই গ্রাম সংকেত ওজন। তাহলে 1 গ্রামে কত হবে আর 20 গ্রামে কত হবে সেটা বের করা হলো। এই যে মানটা বেরোলো এটা হচ্ছে ওর 20 গ্রামের গ্রাম সংকেত ওজন, এইটা ঠিক আছে। তাহলে এই অবধি এটা হলো। এখান থেকে আরও একটা প্রশ্ন যদি বলে যে এই এতটুকু পরিমাণের মধ্যে কি পরিমাণ আয়ন আছে, যদি বলে যে এর মধ্যে কি পরিমাণ আয়ন আছে বা কি পরিমাণ আয়ন আছে, লিখে নাও যদি এটা পারো। এই এতটুকুর মধ্যে খুব সহজ। দেখো প্রথমে তোমাকে দেখতে হবে সোডিয়াম ক্লোরাইডের বিয়োজনে কি আয়ন তৈরি হয়, কতগুলো করে আয়ন তৈরি হয় বা কয় মোল আয়ন তৈরি হয়। Na প্লাস আরেকটা আছে Cl মাইনাস, মানে দেখো এখানে 1 মোল পরিমাণ সোডিয়াম আয়ন বা একটা সোডিয়াম আয়ন তুমি ধরতে পারো, আর একটা ক্লোরিন আয়ন, তাহলে একটা করে উৎপন্ন হচ্ছে। তাহলে দেখো কি পরিমাণ আয়ন আছে, এটা নির্ণয় করার জন্য সোডিয়াম প্লাস আয়ন আছে, যেহেতু একটা আছে তাহলে এই যে মানটা আছে এর সঙ্গে আমি শুধু 1 গুণ করতে হবে। এই যে মানটা আছে, কি মান আছে এখানে 0.3419 মোল NaCl, তার মানে 0.3419 এত মোল, তার সাথে কি গুণ করতে হবে, একটা সোডিয়াম আছে তার জন্য 1, আলটিমেটলি 0.3419। আচ্ছা, মোল কথাটা যদি আমি তুলে দিতে চাই, যে মোল কথাটা এখানে আছে, 1 মোল মানে কত পরিমাণ কণা, 1 মোল পরিমাণ মানে এই অ্যাভোগাড্রো সংখ্যক কণা বা এই 6.022 × 10⁻⁻23 সংখ্যক কণা। তাহলে এখানে এত সংখ্যক মোল আছে, তার মানে কি আমি এর মোলের মানটা এখানে পুট করে দিতে পারি, লিখতে পারি ইন্টু 6.022
2 ইন্টু 10⁻23 তার সঙ্গে ইন্টু 1, বুঝতে পারলেন না বোধহয়। এখানে দেখবো যে এত মোল ইন্টু 1, তাহলে 1 মোল মানে তো এই সংখ্যকটা, ওই জন্য এর মানটা লিখে দিলাম। এটা 1 মোলের জন্য আসলো, এই মোল সংখ্যার জন্য এই মানটা আসলো। এটা তো ছিলই। আর 1 কেন গুণ হলো? 1 হচ্ছে যে এখানে কটা সোডিয়াম আয়ন আছে, একটা, তার জন্য এখানে 1 গুণ হলো। এবার এই টোটালটা তুমি গুণ করে যেটা হবে সেটা লিখতে পারো, বা তুমি যদি মনে করো আমি এ অবধি রাখবো তাও হবে, সেটাও হবে, অ্যাবসলিউট হবে সেটাও। কিন্তু আমি মোলের মানটা আমি লিখে দিলাম আর কি, লিখে দিয়ে পুরোটাকে গুণ করলে গুণফল যেটা আসবে সেটা হচ্ছে লিখবে তোমরা 2 ইন্টু এই 2.0589 ইন্টু 10⁻23। এটা গুণ করলে এই পাওয়ারটা যা আছে তাই থাকবে, শুধু এটার সঙ্গে এটা গুণ করলে, বা তোমরা যদি ক্যালকুলেটর থাকে তোমরা একটু ক্যালকুলেটারে একটু গুণ করে নেবে, দেখবে যে উত্তরটা আসবে 2.0589 ইন্টু 10⁻23 এত টি আর কি সোডিয়াম আয়ন রয়েছে। ক্যালসিয়াম ক্লোরাইড আয়ন কত থাকবে? একই রকম ক্লোরাইড আয়ন কত রয়েছে? একটা রয়েছে। তাহলে এই ক্লোরাইড আয়নটার জন্য কি একই রকম এইভাবে করবে শুধু। তাহলে ক্লোরাইড আয়ন আছে ওই একই রকম, কি আছে 0.3419 মোল ইন্টু একটা, এই জন্য 1 গুণ হলো। তার সাথে আমি কি গুণ, তার সাথে এবার দেখো ওই একই রকম, যদি তুমি এবার মোলের বদলে আমি মানটা বসিয়ে দিই 0.3419 ইন্টু 1 মোল মানে 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 1। আচ্ছা, এটাও গুণ করলে ওই একই মান বেরোবে, নিশ্চয়ই বুঝতে পারছো। আলটিমেটলি 2.0589 ইন্টু 10⁻23। তাহলে সোডিয়াম আয়ন আছে এতটি, ক্লোরিন আয়নও ওই সংখ্যকে আছে। এবার যদি বলে যে মোট কতগুলো কি পরিমাণ আছে, মোট যদি বলে, মোট আমি আলাদা আলাদা করে বের করলাম, সোডিয়ামের এত সংখ্যক, ক্লোরিনের, যদি মোট বলে তাহলে কি হবে? তাহলে দুটোকে কি করতে হবে? যোগ করে দেবো। সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন মিলে মোট আয়ন সংখ্যা রয়েছে এইটা যোগ এইটা, ঠিক আছে? যোগ করলে হবে তোমার 4. এটা তোমরা যোগ করবে, এই দুটো যোগ করবে, যেভাবে যোগ করা হয় ঠিক সেইভাবে 2.0589 ইন্টু 10⁻23 যোগ আবার 2.0589 ইন্টু 10⁻23। এই দুটোকে যোগ করলে 4. উত্তরটা বলে দিচ্ছে, লেখো 1178 ইন্টু 10⁻23। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে মাস্টার 10⁻23 তো দুটো রয়েছে, তাহলে আমি কি করো? ধরো তোমরা তো কমন বলে একটা, তোমরা যে কমন নিয়ে নাও, ধরো এটা কি আছে, উভয় দিকে এটা আছে, তাহলে আমি কমন যদি নিয়ে নিই তাহলে আমার কি বাইরে এটা থাকছে না? ধরো আমি এটা কমন নিয়ে বাইরেটা লিখলাম, 10⁻3 দুটো রয়েছে, আমি 10⁻23 কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে কী বলতে হলো? এটা এই মক্কেল এই দুটো যোগ করলে তো আমার হয়ে গেল, বুঝতে পারলে তো? তাহলে এটা হচ্ছে টোটাল মোট আমার আয়ন সংখ্যাটা, দেখবে এগুলো করবে। একটু এটা কঠিন আছে, একটু মানে দুটো হিসাব বের করতে হচ্ছে সংকেত ভরের ক্ষেত্রে, বা এই তড়িৎ আয়নীয় যোগের ক্ষেত্রে সাধারণত দেয় না, তো যদি থাকে দিতে পারে, তার জন্য একটা শিখিয়ে দেওয়া হলো, জানবে। সোডিয়াম ক্লোরাইড না থেকে যদি তোমার ক্যালসিয়াম ক্লোরাইড থাকতো তার ক্ষেত্রেও কিন্তু একই, কারণ ক্যালসিয়াম ক্লোরাইড একটা আয়নীয় যৌগ, হ্যাঁ, Ca+2 আর হচ্ছে 2Cl-। কিন্তু এখানে তোমার খেয়াল করতে হবে ক্যালসিয়াম আয়ন কটা আছে? একটা আছে কিন্তু, আর ক্লোরাইড আয়ন কটা আছে? দুটো আছে। সুতরাং ওই যে তখন আমি কি করেছিলাম, 1 দিয়ে গুণ করেছিলাম, এখানে কিন্তু 2 দিয়ে গুণ করতে হবে, কারণ ক্লোরাইড আয়নের ক্ষেত্রে যখন বের করবো তখন একটু দেখবে এগুলো জিনিস। আচ্ছা, এবার দেখো
খুব সহজ সহজ অঙ্ক তোমাদের দেখাবো। আর 5 মিনিট কিছুক্ষণ দেখাই। কোনটি বেশি ভারী বলেছে এখানে, কোনটি বেশি ভারী? হ্যাঁ, এক নম্বর বলেছে 1 মোল NO, 1 মোল NO, NO মানে হচ্ছে নাইট্রিক অক্সাইড। আরেকটা বলেছে 1 মোল, সরি 1 মোল না, এটা হাফ মোল করে দিতে পারো, হাফ মোল বা 0.5 মোল তোমার হচ্ছে NO2 বা নাইট্রোজেন ডাই অক্সাইড। এটা হচ্ছে নাইট্রিক অক্সাইড, এটা হচ্ছে নাইট্রোজেন ডাই অক্সাইড। তাহলে বলছে কোনটা ভারী, মানে 1 মোল নাইট্রিক অক্সাইড ভারী না হাফ মোল নাইট্রোজেন ডাই অক্সাইড বেশি ভারী? তাহলে ভারী মানে কি, ভারী আমরা কীভাবে বুঝবো? তার ওয়েটটা বের করবো, ওজনটা বের করবো বা ভরটা বের করবো, তবেই সেটা বুঝতে পারবো যে কার কোনটা বেশি ভারী। দেখো প্রথমে আমি এটা চলে আসি, 1 মোল NO এর আণবিক ভর দেখো, এখানে কি কি আছে মৌল দেখো, নাইট্রোজেন আছে আর অক্সিজেন আছে, তাই না? তাহলে এটা হচ্ছে দেখো নাইট্রোজেনের ভর আছে, তোমরা জানো না হয়তো, তোমরা একটু কিছু কিছু জিনিস মুখস্থ রাখতে মনে রাখতে হবে। নাইট্রোজেনের হচ্ছে 14 যোগ অক্সিজেন, একটা অক্সিজেন, তাহলে এখানে হবে 16। আলটিমেটলি কত হচ্ছে 10 0 30, হ্যাঁ 30 গ্রাম NO। তাহলে 1 মোল নাইট্রোজেনের আণবিক ভর কত? 30 গ্রাম। আচ্ছা এবার চলে আসছো, আমি নাইট্রিক অক্সাইডের বের করব, 1 মোলের ক্ষেত্রে বের করব। 1 মোল নাইট্রোজেন ডাই অক্সাইড এর আণবিক ভর সমান, এখানে দেখো নাইট্রোজেন একটা রয়েছে, অক্সিজেন দুটো আছে, তাহলে নাইট্রোজেন একটার জন্য 14 হলো, দুটো অক্সিজেন রয়েছে, তাহলে কি 2 × 16। ভালো করে একটু খেয়াল করবে, মানে প্রত্যেকটা নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে, আমি লিখে দিলাম 14 আর অক্সিজেন হচ্ছে 16। তাহলে নাইট্রোজেন এখানে একটা রয়েছে, তাহলে 14 হলো, শুধু দুটো রয়েছে, দুটো যেহেতু অক্সিজেন কি দ্বিপারমাণবিক, মানে দুটো পরমাণু রয়েছে, তাহলে এখানে 2 × 16। আলটিমেটলি গ্রাম হবে, তাহলে 14 গুণ এই যোগ 16 2 32, তাহলে হচ্ছে 4 2 6 আর এখানে 3 4 46 গ্রাম। এবার দেখো 1 মোল নাইট্রোজেন ডাইঅক্সাইডের তোমার ভর হচ্ছে 46 গ্রাম, তাহলে আমি 1 মোল দিয়েছি কি এখানে, এখানে কি আছে হাফ মোল আছে কিন্তু, আর এমনি 1 মোলের ক্ষেত্রে বের করলাম, তাহলে এবার কি হাফ মোল হলে কি হবে, অর্ধেক যদি হয়ে যায় তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি এটাও কি হবে, ভরটাও অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে হাফ মোল NO2 এর আণবিক ভর হবে 46/2 সমান কত 23 গ্রাম। এবার তুমি কম্পেয়ার করো দুটো, কম্পেয়ার করে দেখো, এখানে 1 মোল ছিল, 1 মোল NOর ওজন কত ছিল 30 গ্রাম, আর হাফ মোল NO2 ওজন হচ্ছে কত 23 গ্রাম। তাহলে কোনটা বেশি ভারী? এটা বেশি ভারী, তার মানে 1 মোল নাইট্রিক অক্সাইড বেশি ভারী। যদি এটা প্রশ্ন বলতো এরকম করে যে কোনটার ক্ষেত্রে বেশি অণু আছে, অণুর সংখ্যা আছে, এই হ্যাঁ অণুর সংখ্যা আছে, মানে এই নাইট্রিক অক্সাইড বেশি অণু আছে না এই হাফ মোল নাইট্রোজেন ডাইঅক্সাইড বেশি অণু আছে, কোনটা হবে? এটাতে হবে, যেহেতু এটা 1 মোল পরিমাণ, 1 মোল পরিমাণে কি অ্যাভোগাড্রোর সংখ্যক থাকে অণু, আর এটা অর্ধেক আছে, তাহলে অ্যাভোগাড্রোর থেকে আরও অর্ধেক সংখ্যক থাকবে, এটা একই ওটাও একই উত্তর হতো, এটাতে বেশি আছে, এরকম জিনিসগুলো থাকবে। আর একটা লাস্ট দেখাচ্ছি, নয় গ্রাম জল, হ্যাঁ 9 গ্রাম জল, এই 9 গ্রাম জলে অণুর সংখ্যা বের করতে হবে। কি সংখ্যা? অণুর সংখ্যা। অণুর সংখ্যা কত? শেষ প্রশ্ন, 9 গ্রাম জল। এরকম কিন্তু অন্য, এখানে আমি জল দিয়েছি, এখানে অন্য কিছু দিতে পারতো, কার্বন ডাইঅক্সাইড দিতে পারতো, সালফার ডাইঅক্সাইড দিতে পারতো, যে কোনো মৌল বা যৌগ দিতে পারে এখানটায়। তো 9 গ্রাম জলে অণুর সংখ্যা বের করতে বলেছি। প্রথমে আমি জলের সংখ্যাটা লিখব,
এই জলের কী বড় করবো আমি আণবিক ভর বের করব বা গ্রাম আণবিক ভর। যদি গ্রাম আণবিক ভর লেখো এরকম করে লিখতে হবে, গ্রাম আণবিক ভর সমান কী হবে দেখো, প্রত্যেকটা হাইড্রোজেনের ভর হচ্ছে 1, অক্সিজেনে বলেছিলাম কত 16। ভালো করে দেখো এখানে হাইড্রোজেন দুটো রয়েছে, 2 × 1 প্লাস অক্সিজেন রয়েছে একটা, তাহলে 16 হলো, ব্র্যাকেট শেষে গ্রাম। আলটিমেটলি 2 + 16 সমান 18 গ্রাম। তাহলে তুমি এবার বলো তো, দেখো যে এই যে হাইড্রোজেনের গ্রাম আণবিক ভর হলো 18 গ্রাম, তাহলে 18 গ্রাম মানে কিন্তু 1 মোল পরিমাণ, এটা তোমাকে মনে রাখতে হবে। 18 গ্রাম H2O সমান সমান কি 1 মোল পরিমাণ H2O, বুঝতে পারলে? এটাই তো। এবার দেখো এই 1 মোল পরিমাণ H2O মানে কিন্তু কত সংখ্যক কণা থাকে এর মধ্যে, অ্যাভোগাড্রোর সংখ্যক, অর্থাৎ 6.022 × 10⁻23 সংখ্যক জল অণু H2O অণু। কিন্তু এখানে দেখো প্রশ্ন আমাকে কী বলেছে, এবার 9 গ্রাম দিয়েছে, তাহলে 18 গ্রামে থাকছে এটা, তাহলে 9 গ্রামে কত হবে সেটা বের করবো। তাহলে এখানে 9 গ্রাম জলের মধ্যে কত হবে, তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে, বুঝতে পারলে না? বা তুমি যদি মনে করো এটা যদি সরলভাবে না করো, এটা আমি দেখালাম তো, এবার তুমি ঐকিক নিয়মে করো যে 18 গ্রাম জলের মধ্যে বা 18 গ্রাম জলের অণুতে কত সংখ্যক আছে, অণু আছে, এই অ্যাভোগাড্রোর সংখ্যক অণু আছে এত টি বা এত সংখ্যক। তাহলে 1 গ্রামে কত হবে, এটা ভাগ করতে হবে, সিম্পলিফাই করবে এগুলো। তাহলে এবার হচ্ছে বলেছে 9 গ্রাম বলেছে, গ্রাম হবে এটা 6. এটা নিচে 18 হবে, 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই, আর ইন্টু হচ্ছে 9 আর নিচে ডিভাইডেড বাই 18 এত টি। আচ্ছা এখানে 9 আর এটাকে কাটাকুটি করলে 2 হচ্ছে, 2 দিয়ে এটাকে কাটাকাটি করলে হবে, তোমার 10⁻, যে থাকছে না ওটাকে কিন্তু খবরদার কিছু করবে না, ওটা সুবিধার্থে ওটাকে একই রাখবে। হ্যাঁ, এখানে 10⁻23 থাকলো। এবার এই যে 2 দিয়ে এই 6.022কে ভাগ করলে হবে, এখানে 3 হবে, 0.011 হবে, এখানে আলটিমেটলি 3.011 ইন্টু, এটা পুরোটা লিখে দিই, এত টি। ঠিক আছে, দেখবে এখানে কার্বন ডাই অক্সাইড থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, এখানে হাইড্রোজেন থাকতে পারে, ঠিক আছে, আরও নাইট্রোজেন থাকতে পারে। জাস্ট সিম্পলি এরকম করে করবে। প্রথমে তো তোমাকে জানতে হবে যে 1 মোল কাকে বলবো, আর 1 মোল পরিমাণ যে কোনো পদার্থ হোক, অণু, পরমাণু, আয়ন হোক, তার মধ্যে কী পরিমাণ কণা থাকতে পারে, এবং যদি সেটা গ্যাসীয় পদার্থ হয় তাহলে সেক্ষেত্রে তার তোমার এসটিভিতে বা এনটিভিতে আয়তন কত হবে, এইগুলো যদি তুমি মনে রাখো তুমি সবগুলো নামিয়ে দিতে পারবে, তোমাকে যেটাই চাক। এক মোলে থাকে হচ্ছে এন সংখ্যক কণা, তার আয়তন হচ্ছে 22.4 লিটার, এগুলো মনে রাখবে। এটা মানে হচ্ছে 6.022 × 10⁻23। যদি মোল সংখ্যা কমে যায় তাহলে এটাও কমে যাবে, আয়তনটা কমে যাবে। যদি আয়তনটা বিভিন্নভাবে প্রশ্ন হতে পারে, আয়তন দেওয়া আছে তোমাকে কণার সংখ্যা বের করতে বলেছে, পারবে। মোল দেওয়া আছে কণার সংখ্যা বের করতে, বা কণার সংখ্যা দেওয়া আছে তোমাকে মোল বের করতে বললো, তাও পারবে। এখানে যদি আমি তোমাকে বলে দিই 3.011 × 10⁻23 সংখ্যক কণা মানে কয় মোল হচ্ছে, তাহলে তুমি জানো যে এত সংখ্যক কণা মানে 1 মোল, তাহলে এটা কত হবে, হাফ হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে, হাফ মোল হবে। আবার ধরো এখান থেকে তোমার আয়তন বের করতে, এত সংখ্যক কণার আয়তন যদি এত হয় তাহলে এত সংখ্যক কণার আয়তন কত হবে, অর্ধেক হয়ে যাবে এটা। এরকম করে এই সংখ্যাগত রিলেটেড বিভিন্ন প্রশ্ন আসতে পারে। তো একটু দেখবে, যেগুলো অসুবিধা সেগুলো জানাবে হোয়াটসঅ্যাপ করে,
আজকের ভিডিও অবধি। সকলে ভালো থাকবে, এগুলো সব প্র্যাকটিস করবে।